বউয়েরা 11টা পর্যন্ত ঘুমাবে আর শাশুড়ি সকাল থেকে কামলা খাটবে। বিয়ের 1.5 বছর হলো, এ পর্যন্ত কি বলতে পারবে আমাকে একবেলা ভাত রান্না করে খাইয়েছে কিনা? শাশুড়ির টানা কথা শুনে ঘুম ভাঙল মিথিলার। ঘড়ির কাঁটা তখন 8টার ঘরে। আজ ফোনে অ্যালার্মও বাজলো না, নাকি মিথিলা শুনতে পায়নি কে জানে। শেষ রাতে ঘুমিয়েছিল সে। কোলের বাচ্চাটার সে কি জ্বর, থরথর করে কাঁপছিল বাচ্চাটা। পাশে তার স্বামী ইমন ঘুমে নিমগ্ন। শ্বশুর শাশুড়ি আরামে ঘুমাচ্ছিল, শুধু ঘুম ছিল না মিথিলার চোখে। দোয়া পড়ে বাচ্চাটা শরীরে ফু দিচ্ছিল বারবার। ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে শেষ রাতে জ্বর কমলো বাচ্চাটার। বাচ্চাকে বুকে নিয়ে তখন মাথা রেখেছিল বালিশে। কখন যে রাত ফুরিয়ে সকাল হলো বুঝতে পারল না। এদিকে সাহানা বেগমের কথা শোনানো তখনও শেষ হয়নি। মিথিলার ঘরের দরজা খুলছে না বলে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো সে। মিথিলা বাচ্চাকে ভালোভাবে শুইয়ে দিয়ে দরজা খুলল। অপরাধীদের মতো দাঁড়িয়ে বলল, বাবুর জ্বর আসছিল আম্মা, তাই দেরি হয়ে গেল। সাহানা বেগম তৎক্ষণাৎ ঘরে ঢুকলেন। মিথিলার ছেলের মাথায় হাত দিয়ে সত্যতা প্রমাণ করলেন। ছেলের গা ভেজা, ঘেমে জবুথবু সারা শরীর। মিথিলার শাশুড়ি ঘরে থেকে নিঃশব্দে বের হলেন। ঘরে তার ছেলেও আছে, সে ঘুমে নিমগ্ন। শুনে নিলেও সমস্যা আছে, মাকে খারাপ ভাববে। বাংলাদেশের 80% শাশুড়িরা হয়তো এমনই হয়। ছেলের সামনে ছেলের স্ত্রীদের মা ডাকবে, কিন্তু আড়ালে অত্যাচার করবে। 80% শাশুড়ির কথা বলা শেষ হলে 20% শাশুড়ির কথাও বলা হোক। এই শাশুড়িরা ছেলের স্ত্রীদের মেয়ে মনে করে, নিজের সর্বত্র বিলিয়ে দেয় এই মেয়ের জন্য। মেয়ের দুঃখে ব্যথিত হয়, মেয়ের সুখে খুশি হয়। এই মেয়েদের ভাগ্যকে রাজকপাল বলা যায়। মিথিলার দুর্ভাগ্য, সেই 80% শাশুড়ির মধ্যে সে পড়ল। সাহানা বেগম রাগে কটমট করে তাকালো তার দিকে। মুখ বাঁকিয়ে বলল, কেমনে মুখের ওপর মিথ্যা বলে দিলি বউ? গেদার শরীর দেখি ঠান্ডা হয়ে রয়েছে। মিথিলা নতমুখী হয়ে উত্তর দিল, বাবুর জ্বর ছিল মা, আমি সত্যি। পূর্বের তুলনায় সাহানা বেগম আরও রেগে গেলেন। মিথিলার সামনে থেকে সরে গিয়ে রান্নাঘরে ঢুকলেন। সেখান থেকে যা তা বলতে শুরু করলেন। জমিদারের ঝি আনছি, সকাল 10টা পর্যন্ত ঘুমাইয়া মিথ্যা কথা বলে। শান্তার মার কত ভালা কপাল, ছেলের বউ বলার আগেই সব সামনে হাজির করে, সংসারের সব কাজ করে। আর আমার ছেলের বউ পায়ের ওপর পা তুলে বসে থাকে, আর আমাকে বান্দির মতো খাটায়। শাশুড়ির কথা শোনানো এই প্রথম না। শুনতে শুনতে মিথিলার সহ্য হয়ে গেছে। সে চোখের পানি মুছে আকাশের দিকে তাকালো। বিড়বিড় করে বলল, আর কি কি করলে শাশুড়ির মন পাবো বলে দাও আল্লাহ। দুপুরে ডাল ভুনা রান্না হয়েছিল। খাওয়ার পর যতটুকু বাকি ছিল ওইটুকু দিয়ে ডালপুরি বানাতে বসলো মিথিলা। বিকালের নাস্তা সবার জন্য। সাহানা বেগম ঘরে বসে বসে তসবিহ পড়ছিল। এদিকে মিথিলার বাচ্চাটার আবার জ্বর আসছে। বাবুকে ঘরে শুইয়েই নাস্তা বানাচ্ছিল সে। তার শাশুড়ির কানে বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছায় না। মিথিলা তাড়াতাড়ি নাস্তা বানাচ্ছিল, ঠিক তখনই অঘটন ঘটল। ডুবো তেলে পুরি দেওয়ার সময় অসাবধানতায় হাতে তেল ছিটকে এলো। মিথিলার চোখ বন্ধ করে নিল। না, সে গগনচুম্বী চিৎকার করেনি। শাশুড়ির কর্ণাধারে আওয়াজটা যেন না পৌঁছাতে পারে, সেই প্রচেষ্টায় ব্যস্ত হলো। হাত জ্বলছে অনবরত। পানির টোপের নিচে কিছুক্ষণ ধরে রাখল। জ্বালা কমছেই না। টুথপেস্ট লেপটে দিল। এবার কিছুটা আরাম বোধ করলো মিথিলা। সবগুলো পুরি বানিয়ে ঘরে আসলো সে। মুঠোফোন বের করে ইমনকে ফোন করলো। ইমন তখন বন্ধুদের সাথে আড্ডায় মত্ত। স্ত্রীর ফোন পেয়ে খানিকটা বিরক্ত হলো সে।
বিরক্ত হওয়ার কারণও আছে। মেয়ে মানুষের বিকাল হলেই এটা সেটা খেতে ইচ্ছে করে। সে ভাবছে মিথিলারও হয়তো ইচ্ছে করছে। ইমন বেকার, ইন্টার পাস করার পর পড়াশোনা করেনি। ছেলে খারাপ হয়ে যাবে ভেবে মা বাবা বিয়ে করিয়ে দেয়। কিন্তু মিথিলা ছিল ইমনের বিপরীত। পড়াশোনায় খুব ভালো ছিল। ইন্টার প্রথম বর্ষের পরীক্ষার পর বাবা মা ইমনের সাথে বিয়ে দিয়ে দেয়। ইমনের বাজে কোনো স্বভাব নেই, এই দিকটাতেই সে মিথিলার বাবা মার মনে জায়গা করে নেয়। শুরুতে সব কিছু ঠিক ছিল। সমস্যা দেখা দেয় মিথিলার ছেলে হওয়ার পর। ছেলের সিজারের সময় মিথিলার বাবা মা অর্থনৈতিক সমস্যায় পড়ে। মেয়ের চিকিৎসা বাবদ মাত্র 10,000 টাকা খরচ করতে পারে। বিষয়টা সাহানা বেগমের চোখে লাগে। ছেলেকে ফুসলিয়ে মিথিলার বিরুদ্ধে নিয়ে আসে। মিথিলার স্বামী যে তার কষ্টে কাঁদত, সেই স্বামী পর হয়ে গেল। মিথিলাকে আর পড়তেও দিল না। যদি মিথিলার তার থেকে ওপরে উঠে পড়ে, এই ভয়ে। ইমন কল রিসিভ করলো। মিথিলা ব্যথাতুর গলায় বলল, একটা ব্রান ক্রিম আনতে পারবেন? কার কি পুড়ল? আমার হাত পুড়ে গেছে অনেকখানি। কিভাবে হাত পুড়ল? তার A to Z সব বলল মিথিলা। ইমন তখন মিনমিন সুরে বলল, আমার কাছে তো টাকা নেই। মিথিলা লম্বা নিঃশ্বাস ত্যাগ করল। বিনা শব্দ করে কল কেটে দিল। মা গরিবের আজান দিবে একটু পর। মিথিলার শ্বশুর মসজিদে যাবেন, বাসায় অজু করতে এসেছেন। মিথিলা শাশুড়ির কাছে গেল। তিনি তখনও তসবিহ পড়ছিলেন। মিথিলা ভয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সাহানা বেগম মিথিলাকে দেখে বলল, এভাবে দাঁড়িয়েছ কেন? মিথিলা ইতস্তত বোধ করে বলল, নামাজ পড়ে আসার সময় আব্বাকে একটা বান ক্রিম আনতে বলবেন। আবার কি পুড়েছে? মিথিলার হাত সামনে বাড়িয়ে দেখিয়ে বলল, হাত পুড়ে ফেলেছি। সাহানা বেগম কিছু বললেন না, শুধু কপাল কুঁচকে রাখলেন। এটা তার স্বভাব। মিথিলা এতে অভ্যস্ত। সে নিঃশব্দে ঘরে চলে আসলো। নামাজ পড়ল, বাবুকে দুধ বানিয়ে খাওয়ালো। এর মধ্যে মিথিলার শ্বশুর মসজিদ থেকে ফিরে আসলেন। ইমনও মিথিলার হাত পোড়ার কথা শুনে বাসায় আসলো। স্বভাবগতভাবে নাস্তা করার জন্য মিথিলা ও ইমন শাশুড়ির ঘরে গেল। মিথিলা ভাবল এই সুযোগে ক্রিম পোড়া স্থানে লাগিয়ে নেবে। নামাজ পড়ার পরও সাহানা বেগম তসবিহ পড়ছিলেন। মিথিলা বাচ্চাকে কোলে রেখে শ্বশুর ও স্বামীকে পুরি পরিবেশন করল। এক ফাঁকে শ্বশুরকে প্রশ্ন করল, আব্বা ক্রিম আনছেন? মিথিলার শ্বশুর বেশ অবাক হলেন। কিসের ক্রিমের কথা বলছে মেয়েটা? বিস্ময়ের সুরে পাল্টা প্রশ্ন করলেন, কিসের ক্রিমের কথা বলছো? মিথিলা শাশুড়ির দিকে তাকালো। সাহানা বেগম জায়নামাজ ভাঁজ করে রাখার মাঝেই বললেন, তোমার শ্বশুরকে বলতে ভুলে গেছি। মিথিলা প্রত্যুত্তরে কিছু বলল না। ইমনের বিষয়টা খারাপ লাগলো। বেকার ছেলেকে প্রতি মাসে হিসেব করে টাকা দেয় তারা। সেই টাকাতে মাসের শেষে টেনে টুনে চলে সে। ঘরের বাজার মিথিলার শ্বশুর করে, ওষুধপাতিও তিনিই কিনেন। ইমন ভেবেছিল ব্রান ক্রিমটাও নিয়ে আসবে। ইমন নীরবতা ভেঙে বলল, কিভাবে এতটুকু পুড়লে? ধ্যান কোথায় ছিল তোমার? বউয়ের জন্য ছেলের আহ্লাদ করতে দেখে সাহানা বেগম তেতে উঠলেন। মিথিলা উত্তর দেওয়ার পূর্বেই উনি বলতে শুরু করলেন, সবই ইচ্ছে করে করেছে তোর বউ। কাজ করতে কষ্ট লাগে, বুঝতেছ? আমাকে পাইছে এক বান্দি, সারাদিন কামলার মতো খাটাইব, আর তোর বউ সারাদিন বসে থাকবো। কোনো অজুহাত পাচ্ছিল না তো, হাত পুড়াইল। শাশুড়ির বক্তব্য শুনে মিথিলার চোখ বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। মানুষ নিকৃষ্ট মনোভাবের হয়, তাই বলে এত নিচু মনোভাব? সে তো ইচ্ছে করে পুড়েনি। ইমনও চুপ হয়ে গেল। দেখা গেল আশানুরূপ প্রক্রিয়া না পেয়ে সাহানা বেগম নিজেই ঘর ছেড়ে বের হলো।
বেলুন পিঁড়ি নিয়ে ঠান্ডা পানি দিয়ে আটা গুলাতে শুরু করলো। মিথিলা জানে এই মুহূর্তে শাশুড়িকে নাপ ফেরালে বড়সড় কিছু ঘটিয়ে ফেলবে সে। বাবুকে ইমনের কোলে দিয়ে এগিয়ে আসলো মিথিলা। চোখের পানি মুছে বলল, আম্মা, আমি করতে পারবো। একটুকুই তো পুড়েছে, একটু জ্বলবে, পরে ঠিক হয়ে যাবে। দেন, আমি রুটি বানাই। সাহানা বেগম চিল্লাতে থাকলেন, হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আমার কাজ করতে গেলেই তোমার সব সমস্যা শুরু হয়ে যায়। মিথিলা শাশুড়ির কথা শুনল না, আগের মতোই জোরে জোরে করতে লাগলো। এবার সাহারা বেগম ক্ষিপ্ত হয়ে মিথিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফলস্বরূপ পোড়া জায়গায় আবারও ব্যথা পেল। মিথিলার শ্বশুর শান্ত মেজাজের মানুষ, বউকে খুব ভয় পায়। বিবাহিত জীবনের 50 বছর বউয়ের কথা মতো উঠতে বসতে হয়েছে তার। এই বয়সে এসেও একই কাজ করেন। পরের মেয়ের ওপর হাত তোলা পছন্দ করলেন না তিনি। সাহানা বেগমকে হাত ধরে উঠিয়ে বললেন, নিজে দোষ করছো, এ মেয়ের গায়ে হাত চুলছো কেন? সাহানা বেগম হাত ঝাড়া দিয়ে আটার বয়াম উঠিয়ে নিচে ফেলে দিলেন। রুটির পিঁড়ি দিয়ে নিজের মাথায় আঘাত করতে লাগলেন। ইমন বাবুকে কোলে নিয়ে মায়ের হাত থেকে পিঁড়ি সরিয়ে ফেলল। মিথিলা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এক হাত পোড়া নিয়ে এত বড় ঝগড়ার সৃষ্টি হয়ে গেল। মিথিলার শ্বশুর সহ্য করতে না পেরে হাত তুলতে গিয়েও থেমে গেলেন। তা দেখে সাহানা বেগম বিলাপের সুরে বলতে লাগলেন, এই মেয়ের জন্য আমাকে মারতে আসলেন? আমি এই জীবন আর রাখব না। পরের মেয়ের জন্য আমাকে কথা শোনালেন? আমি আজই মরে যাব, আজই। বলতে বলতে ঘরে ঢুকে দরজা আটকে দিলেন সাহানা বেগম। এত দ্রুত উনি এমন একটা কাজ করবেন উপস্থিত কেউ ভাবতে পারেনি। মিথিলা দৌড়ে আসলো, দরজায় কিছুক্ষণ কষাঘাত করলো, কিন্তু লাভ হলো না। মিথিলা স্বামী ও শ্বশুরকে কিছু করতে বলল। তারা দৌড়ে গেল বাইরে, পাড়া প্রতিবেশীকে। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকে, মন ছুঁয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।